সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজ থেকে অন্য ভুবন। আজ শেষ পর্ব। বরকত সাহেব উঠে এসে মেয়ের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। তিন্নি কিছুই বলল না, শান্ত পায়ে উঠে চলে গেল। বরকত সাহেব লক্ষ্য করলেন তিন্নি বাগানে চলে যাচ্ছে। বাগান এখন ঘন অন্ধকার। বর্ষার পানি পেয়ে ঝোপঝাড় বড় হয়ে উঠেছে। সাপখোপ নিশ্চয়ই আছে। এই মেয়ে এখন এই সাপখোপের মধ্যে একা একা হাঁটবে। অসহ্য, অসহ্য। কিন্তু করার কিছুই নেই। তার মনে হলো মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান। জন্মের পরপর তিন্নির জন্ডিস হয়েছিল। গা হলুদ হয়ে মরমর অবস্থা। মেয়েকে ঢাকা পিজিতে নিয়ে যেতে হয়েছিল। বহু কষ্টে তাকে সারিয়ে তোলা হয়েছে। সেই সময় কিছু একটা হয়ে গেলে আজ এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হতো না। তিনি কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে ঘরের ভেতরে পায়চারি করলেন। একবার ভাবলেন বাগানে যাবেন, কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হলো না। কি হবে বাগানে গিয়ে? তিনি কি পারবেন এই মেয়েকে ফেরাতে? পারবেন না। সেই ক্ষমতাই তার নেই, হয়তো কারোরই নেই। পীর ফকির ধরলে কেমন হয়? তিনি নিজে এসব বিশ্বাস করেন না। সারা জীবন তিনি ভেবেছেন অস্বাভাবিক কোনো ক্ষমতা মানুষের নেই, থাকতে পারে না। কিন্তু এখন দেখছেন তার ধারণা সত্যি নয়। অস্বাভাবিক ক্ষমতা মানুষের থাকতে পারে, তিন্নিরই আছে। কাজেই পীর ফকিরের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে যাওয়া যেতে পারে। স্যার, কে? তিনি দেখলেন চায়ের পেয়ালা হাতে কাদের দাঁড়িয়ে আছে। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন। কাদের বলল, ওই লোকটা আসছে। কোন লোক? আগে যে ছিলেন। ও, মিসির আলি? জি, আপনার সঙ্গে দেখা করতে চান। বরকত সাহেব বিরক্ত স্বরে বললেন, দেখা করার কোনো দরকার নেই। আমি এখন ঘর থেকে বের হব না। ভদ্রলোককে তার ঘর দেখিয়ে দাও, খাবার দাবারের ব্যবস্থা করো। আর তিনি যদি তিন্নির সঙ্গে দেখা করতে চান তাহলে তিন্নিকে খবর দাও, তিন্নি বাগানে গিয়েছে। কাদের চলে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় বৃষ্টি হবে বোধহয়। বাতাস ভারী হয়ে আছে। চারদিকে অসহ্য গুমট। মিসির আলি এসেছেন সন্ধ্যাবেলায়। এখন রাত 11টা। কিছুক্ষণ আগেই রাতের খাবার শেষ করেছেন। প্রায় 4 ঘন্টার মতো হলো তিনি এ বাড়িতে আছেন। কাদের এর মধ্যে দুবার জিজ্ঞেস করেছে সে তিন্নিকে খবর দেবে কিনা। তিনি বলেছেন খবর দেবার কোনো দরকার নেই, কারণ তিন্নি নিশ্চয়ই জানে যে তিনি এসেছেন। আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। তিন্নি আছে কোথায়? বাগানে। এই রাতের বেলায় বাগানে কি করছে? জানি না স্যার। কয়েকদিন ধরে সন্ধ্যার পর বাগানে যায়, অনেক রাত পর্যন্ত থাকে। তাই নাকি? জি স্যার। এত রাত পর্যন্ত বাগানে সে কি করে? বাড়ির পেছনের দিকে একটা বড়ই গাছ আছে। সেই বড়ই গাছের কাছে একটা গর্ত, ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা। মিসির আলির মুখ দেখে মনে হলো তিনি এই খবরে তেমন অবাক হননি। বেশ সহজভাবেই বললেন, তুমি বারান্দায় আমাকে একটা চেয়ার দাও। বারান্দায় বসে আকাশের শোভা দেখি। আর শোনো, ভালো করে 1 কাপ চা দিও। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে বোধহয়। জি। মিসির আলি বারান্দায় এসে বসবার প্রায় সঙ্গে সঙ্গেই টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন কখন তিন্নি বেরিয়ে আসবে। বৃষ্টির বেগ বাড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম একটি ঝড়ঝড়ের রাতে বাচ্চা একটি মেয়ে একা একা বাগানে। কত রকম অদ্ভুত সমস্যা আমাদের চারদিকে। মিসির আলি সিগারেট ধরালেন। ইলেকট্রিসিটি চলে গিয়েছে। কেরোসিনের বাহারি ল্যাম্প জ্বালানো হয়েছে। কাদের একটি ল্যাম্প বাইরে নিয়ে আসতেই হাওয়া লেগে সেটি দপ করে নিভে গেল। ঠিক তখন মিসির আলি দেখলেন তিন্নি বের হয়ে আসছে। ভিজে চুপসে গিয়েছে মেয়েটি। তিন্নি তাকে দেখেছে। সে এগিয়ে এলো মিসির আলির দিকে। আপনি কখন এসেছেন? অনেকক্ষণ হলো। তুমি বুঝতে পারোনি? না, এখন দেখলাম। মিসির আলি বেশ অবাক। মেয়েটি বুঝতে পারল না কেন? টেলিপ্যাথিক ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? কাদের হাঁ করে তাকিয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। মিসির আলি বললেন, তিন্নি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা গল্প করব। ঝড় বৃষ্টির রাতে গল্প করতেই বেশ ভালো লাগে। আর কাদের, তুমি আমাদের দুজনের জন্য চা নিয়ে আসো। তিন্নি, তুমি চায়ের সঙ্গে কিছু খাবে? না। কাদের ফিসফিস করে বলল, আপা সারাদিন কিছু খায় নাই। মিসির আলি বললেন, তাহলে কিছু খাবারও নিয়ে এসো, হালকা কোনো খাবার।
না, আমি কিছুই খাবো না, খিদে নেই। ঠিক আছে, না খেলে এসো গল্প করি। যাও, হাত মুখ ধুয়ে এসো, তোমার সমস্ত পা কাদায় মাখামাখি। তিন্নি চলে গেল। কাদের এক পট চা এনে রাখল সামনে। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু মেয়েটি সে রাতে আর তার কাছে এলো না। খুব ঝড় হলো সারা রাত, শোঁ শোঁ করে হাওয়া বইতে থাকল। মিসির আলি অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারলেন না। তার বারবার মনে হতে লাগলো হয়তো কিছুক্ষণের মধ্যেই মেয়েটি যোগাযোগ করবে তার সঙ্গে। দুজন দু জায়গায় বসে অনেক রাত পর্যন্ত গল্প করবে, কিন্তু তা হলো না। সূর্য এখনও ওঠেনি। মিসির আলি দ্রুত পা ফেলছেন। ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে এখনও ঘুমিয়ে। দিনের কর্মচাঞ্চল্য শুরু হয়নি। কাল রাতের বৃষ্টির জন্যেই বুঝি চারদিক ঝিলমিল করছে। মিসির আলি গত রাতটা প্রায় অঘুমেই কাটিয়েছেন, কিন্তু তার জন্যে খারাপ লাগছে না। শরীরে কোনো ক্লান্তি নেই। তিনি খুঁজছেন চাওয়ালাকে, পাওনা টাকা দিয়ে দেবেন, গল্পগুজব করবেন। তার মনে একটা আশঙ্কা ছিল, হয়তো এই চাওয়ালা বুড়োর আর খোঁজ পাওয়া যাবে না। বাকি জীবনে মনের মধ্যে এই ক্ষুদ্র ঘটনা কাঁটার মতো বিঁধে থাকবে। আশঙ্কা সত্যি হলো না। বুড়োকে পাওয়া গেল। কেটলিতে চায়ের পানি ফুটে উঠেছে। কেটলির নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বুড়োর মুখ হাসি হাসি। কেমন আছেন বুড়ো মিয়া? আল্লাহ যেমন রাখছে। আপনার শোয়েল বালা? জি ভালো। আমাকে চিনতে পারছেন না? ওই যে চা খেয়ে পয়সা না দিয়ে চলে গেলাম। বুড়ো হেসে ফেলল। মিসির আলি বললেন, জরুরি কাজে ঢাকায় চলে গিয়েছিলাম, কাল এসেছি। আপনার টাকা নিয়ে এসেছি। চা কি হয়েছে? বুড়ো চায়ের কাপে লিকার ঢালতে লাগল। মিসির আলি বললেন, আপনি নিশ্চয়ই মনে মনে আমাকে খুব গালাগালি করেছেন। জি না মিয়া সাব, অত অল্প কারণে কি আর গায়েল দেওয়ান যায়? আমি জানতাম আপনি আইবেন। কি করে জানতেন? বোঝা যায়। এই কথাটি ঠিক। অনেক কিছুই বোঝা যায়, রহস্যময় উপায়ে বোঝা যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মিসির আলির মনে হলো তিন্নির ব্যাপার তিনি খানিকটা বুঝতে পারছেন, আবছাভাবেই বুঝছেন। কী ভাবেন মিয়া সাব? না কিছু না, উঠি। মিসির আলি চায়ের দাম মিটিয়ে রওনা হবেন। ঠিক তখন মাথা ঝিম করে উঠল। তিন্নির পরিষ্কার রিনরিনে গলা। আপনি ভালো আছেন? মিসির আলি আবার বেঞ্চিতে বসে পড়লেন। বুড়ো বলল, কি হয়েছে? বসেন বসেন। মিসির আলি মনে মনে তিন্নির সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলেন। গতরাতে তুমি আসনি কেন? ইচ্ছা করছিল না। না এসেও তো কথা বলতে পারতে, তাও বলনি। ইচ্ছা করছিল না। এখন ইচ্ছা করছে? হ্যাঁ করছে। কথা বলতে ইচ্ছে করছে। বলো, কথা বলো, আমি শুনছি। আমি এখন এখানকার গাছের কথা বুঝতে পারি। বাহ, চমৎকার তো। তাই রোজ সন্ধ্যাবেলায় বাগানে যাই, ওদের কথা শুনি। দিনের বেলা শুনতে পাও না? না, দিনের বেলায় ওরা কোনো কথা বলে না, চুপ করে থাকে। ওরা কথা বলে শুধু সন্ধ্যার দিকে, রাতে আবার চুপ হয়ে যায়। ওরা তো আর মানুষের মতো না যে সারাদিন বকবক করবে। তা তো ঠিকই। ওরা কি কথা বলে তোমার সঙ্গে? আমার সঙ্গে তো কোনো কথা বলে না। ওরা কথা বলে নিজেদের মধ্যে, আমি শুনি। কি নিয়ে কথা বলে? অদ্ভুত জিনিস নিয়ে কথা বলে। বেশিরভাগই আমি বুঝতে পারি না, তবু বলো, আমার শুনতে ইচ্ছে করছে। জীবন কি, জীবনের মানে কি, এইসব নিয়ে তারা কথা বলে, নিজেদের মধ্যে কথা বলে। তাই নাকি? হ্যাঁ, আর কথা বলে মানুষদের নিয়ে, পশু পাখিদের নিয়ে। এরা পৃথিবীর মানুষদের কথা জানে। এরা কি বলে কি করে এইসব জানে, মানুষদের নিয়ে ভাবে। বাহ, চমৎকার তো। একটা গাছ যখন মারা যায় তখন সারা জীবন যা জানলো তা অন্য গাছদের জানিয়ে যায়। মানুষদের যখন কষ্ট হয় তখন তাদের কষ্ট হয়, মানুষদের যখন আনন্দ হয় তখন তাদেরও আনন্দ হয়। মানুষ যখন একটা গাছকে কেটে ফেলে বা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তখন তারা মানুষদের উপর রাগ করে না? না, তারা রাগ করতে পারে না। তারা তো মানুষের মতো নয়, তারা শুধু ভালোবাসে। জানেন, তাদের মনে খুব কষ্ট। কেন বলো তো? কারণ খুব শীঘ্রই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, কোনো জীব থাকবে না। পৃথিবী আস্তে আস্তে গাছে ভরে যাবে, এই জন্যেই তাদের দুঃখ। মানুষ থাকবে না কেন? এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে, অ্যাটম বোমা ফাটাবে। পৃথিবী ছাড়াও তো আরও অনেক গ্রহ আছে যেখানে একসময় মানুষ ছিল, এখন নেই। এখন শুধু গাছ। গাছদের জন্য এটা তো ভালোই, তাই নয় কি তিন্নি?
শুধু ওরা থাকবে আর কেউ থাকবে না? তিন্নি দীর্ঘ সময় চুপ করে রইল। তারপর মৃদুস্বরে বলল, না, ভালো না। ওরা সবাইকে নিয়ে বাঁচতে চায়। সারা জীবনে ওরা যত জ্ঞান লাভ করেছে এগুলি মানুষকে বলতে চায়, কিন্তু বলার আগেই মানুষ শেষ হয়ে যায়। ওরা বলতে পারে না, এই জন্য ওদের খুব কষ্ট। মানুষকে ওরা ওদের কথা বলতে পারছে না কেন? বলতে পারছে না কারণ মানুষ তো এখনও খুব উন্নত হয়নি। ওদেরকে অনেক উন্নত হতে হবে, কিন্তু তা হবার আগেই তো ওরা শেষ হয়ে যায়। এইসব কথা কি তোমার আশেপাশের গাছদের কাছ থেকে জানলে? না, অন্য গাছ আমাকে বলেছে। আমি যখন ঘুমিয়ে থাকি তখন ওরা বলে। তুমি যেসব গাছের ছবি আঁকো সেই সব গাছ? তিন্নি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। মিসির আলি উঠে দাঁড়ালেন। বুড়ো চাওয়ালা বলল, শরীরটা কি এখন ঠিক হইছে? কাল আবার আইসেন। না, কাল আসতে পারবো না। কাল আমি ঢাকা চলে যাব। আবার যখন আসব তখন কথা হবে। বরকত সাহেবের সঙ্গে দেখা হলো চায়ের টেবিলে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। ভালো মতো চোখ তুলে তাকাচ্ছেন না। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিসির আলির উপর বেশ বিরক্ত। মিসির আলি এই বিরক্তির কারণ ঠিক ধরতে পারলেন না। মিসির আলি বললেন, আপনার শরীর কেমন? আমার শরীর ভালোই। আমার শরীর খারাপ হওয়ার তো কোনো কারণ ঘটেনি। আপনি ঢাকায় এতদিন কি করলেন? তেমন কিছু করতে পারিনি, খোঁজ খবর করছি। খোঁজ খবর তো যথেষ্টই করা হলো, আর কত? আপনি মনে হয় আশা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। এই সমস্যার কোনো সমাধান নেই। আপনি অনেক চেষ্টা করেছেন, সেই জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারিশ্রমিক হিসেবে একটি চেক আপনার জন্য তৈরি করে রেখেছি। কাদের আপনাকে দেবে? আমি চাই না এই ব্যাপারটি নিয়ে আপনি আর মাথা ঘামান। মিসির আলি অবাক হয়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না। ভাগ্যকে স্বীকার করে নেবার চেষ্টা করছি। যা ঘটছে এটা আমার ভাগ্য, না জানতে পারেন না। আমি ওইসব নিয়ে আর মাথা ঘামাতে চাই না। সমস্ত ব্যাপারটা থেকে আমি হাত ধুয়ে ফেলতে চাই। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, গোড়া থেকেই আপনি অনেক কিছু আমার কাছ থেকে গোপন করেছেন, যেটা উচিত হয়নি। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, আমি ধারণা করেছিলাম আপনি নিজেই তা ধরতে পারবেন। এখন দেখছি আমার ধারণা ঠিক নয়। আপনি কিছুই ধরতে পারেননি। একেবারেই যে ধরতে পারেননি তা নয়। আমার ধারণা আপনার স্ত্রী আপনাকে বলে গিয়েছিলেন তিন্নি মেয়েটি বড় হলে কেমন হবে, অর্থাৎ আজকের এই সমস্যার ব্যাপারটি সম্পর্কে আপনার স্ত্রী ভবিষ্যৎবাণী করেছিলেন। এই জাতীয় ধারণা হবার পেছনে আপনার যুক্তি কি? যুক্তি অবশ্যই আছে, এবং বেশ কঠিন যুক্তি। বলুন শুনি আপনার কঠিন যুক্তি। মিসির আলি সিগারেট ধরালেন। বরকত সাহেবের চোখের দিকে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে এবং শান্ত স্বরে বললেন, আমি প্রথমেই লক্ষ্য করলাম আপনি আপনার মেয়ের অস্বাভাবিকতাগুলি মোটামুটি সহজভাবেই গ্রহণ করেছেন, তেমন বিচলিত হননি। আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানাননি। এ থেকেই মনে হয়েছে আপনার মেয়ের এই অস্বাভাবিকতা সম্পর্কে আপনি মানসিকভাবে প্রস্তুত। এই প্রস্তুতি কোত্থেকে আসতে পারে? আমার মনে হয়েছে কেউ নিশ্চয়ই আগেই আপনাকে বলেছে। কে বলতে পারে? আমার মনে হয়েছে আপনার স্ত্রীর কথা, কারণ আপনার স্ত্রী হচ্ছেন। বরকত সাহেব মিসির আলির কথা শেষ করতে দিলেন না। উঠে দাঁড়ালেন এবং কঠিন স্বরে বললেন, আমার প্রচণ্ড মাথা ধরেছে। আপনি এখন যান, পরে কথা বলবো। মিসির আলি নিঃশব্দে উঠে এলেন, চলে গেলেন বাগানে। বড়ই গাছটি খুঁজে বের করবেন। তিনি বড়ই গাছের একটি গর্তে দাঁড়িয়ে থাকে। এই গর্তটিও পরীক্ষা করে দেখবেন। কিন্তু সেই সুযোগ হলো না। ভয়াবহ একটি ব্যাপার ঘটল। প্রকাণ্ড একটা মরাল সাপ হঠাৎ যেন আকাশ ফুঁড়ে নেমে এলো। মিসির আলি চমকে উঠলেন। তার চোখ থেকে চশমা খুলে পড়ল। আর ঠিক তখন মনে হলো এই দৃশ্যটি সত্যি নয়। ময়মনসিংহ শহরের একটি বাড়িতে এত বড় একটি মরাল এসে উপস্থিত হতে পারে না। তাছাড়া কোনো সাপ পেটে ভর দিয়ে নিজের মাথাটা এত উঁচুতে তুলতে পারে না। এই দৃশ্যটি নিশ্চয়ই তিন্নির তৈরি করা। মেয়েটি এই ছবি দেখাচ্ছে। মিসির আলি চোখ বন্ধ করলেন। আর ঠিক তখন তিন্নির হাসি শোনা গেল। মেয়েটি তার ঘরে বসেই হাসছে, তিনি শুনতে পাচ্ছেন। তিন্নির হাসি থামল। সে রিনরিনে গলায় বলল, খুব ভয় পেয়েছেন? তা পেয়েছি, কিন্তু যতটা ভয় পাবেন ভেবেছিলেন ততটা পাননি। আপনি বুঝে ফেলেছেন যে এটা মিথ্যা সাপ। হ্যাঁ, তাও ঠিক। আপনার এত বুদ্ধি কেন বলুন তো? জানি না।
সব মানুষের যদি আপনার মতো বুদ্ধি হতো তাহলে খুবই ভালো হতো, তাই না? মিসির আলি হেসে ফেললেন। হাসি থামিয়ে শান্ত গলায় বললেন, তুমি আমাকে ভয় দেখালে কেন? আপনিই বলুন কেন? আপনার এত বুদ্ধি আর এই সহজ জিনিসটা বলতে পারবেন না? আন্দাজ করতে পারছি। তুমি চাও না আমি ওই গর্তটি দেখি যেখানে তুমি রোজ দাঁড়াও, তাই না? হ্যাঁ, তাই। দেখো তিন্নি, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই, কিন্তু তুমি আমাকে বুঝতে দিচ্ছ না। তুমি আমাকে সাহায্য না করলে আমি তোমাকে সাহায্য করতে পারছি না। আমার এত ক্ষমতা নেই। তিন্নি ক্লান্ত গলায় বলল, কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না। যারা পারত তারা করবে না। কারা পারত? তিন্নি জবাব দিল না। মিসির আলির মনে হলো মেয়েটি কাঁদছে। মিসির আলি ঘুমিয়ে পড়েছিলেন। দরজায় খুটখুট শব্দ শুনে জেগে উঠলেন। অনেক রাত, ঘড়ির ছোট কাঁটা একের ঘর পার হয়ে এসেছে। তিনি মৃদুস্বরে বললেন, কে? কোনো জবাব এলো না, কিন্তু দরজায় কড়া নড়ল। মিসির আলি অবাক হয়ে দরজা খুললেন। অন্ধকারে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। সরি, আপনার ঘুম ভাঙালাম বোধ হয়। কোনো অসুবিধা নেই, আপনি আসুন। বরকত সাহেব ইতস্তত করে বললেন, ঘুম আসছিল না, ভাবলাম আপনার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। খুব ভালো করেছেন, বসুন। বরকত সাহেব বসলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব অস্বস্তি বোধ করছেন। বসে আছেন মাথা নিচু করে। একজন অহংকারী লোক এভাবে কখনো বসে না। মিসির আলি বললেন, আমার মনে হয় আপনি স্ত্রীর কথা কিছু বলতে চান। বলুন, আমি শুনছি। বরকত সাহেব চুপ করে রইলেন। তার মাথা আরও একটু ঝুঁকে পড়ল। মিসির আলি বললেন, আমি বরং বাতি নিভিয়ে দিই, তাতে কথা বলতে আপনার সুবিধা হবে। আলোতে আমরা অনেক কথা বলতে পারি না, অন্ধকারে সহজে বলতে পারি। বাতি নেভাবার পর ঘর কেমন অন্যরকম হয়ে গেল। গা ছমছম করতে লাগল, যেন এই ঘরটি এতদিনের চেনা কোনো ঘর নয়, অন্য কোনো রহস্যময় অচেনা ঘর। বরকত সাহেব সিগারেট ধরিয়ে মৃদুস্বরে বলতে লাগলেন, আমার স্ত্রী খুবই সহজ এবং সাধারণ একজন মহিলা। বলার মতো তেমন কোনো বিশেষত্ব তার নেই। কোনো রকম অস্বাভাবিকতাও তার চরিত্রে ছিল না। তবে আমার শাশুড়ি একজন অস্বাভাবিক মহিলা ছিলেন। বিয়ের আগে তা জানতে পারিনি, জেনেছি বিয়ের অনেক পরে। আমার স্ত্রীর জন্মের পরপর আমার শাশুড়ি মারা যান। আমার শাশুড়ি সম্পর্কে এখন আপনাকে যা বলছি সবই শোনা কথা। আমার স্ত্রীর জন্মের ঠিক আগে আগে আমার শাশুড়ি অদ্ভুত আচার আচরণ করতে থাকেন। তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে রোদে বসে থাকা। এখন তিন্নি যা করে অনেকটা তাই। আমার শাশুড়ি লোকজনদের বলতে শুরু করলেন, তার পেটে মানুষের বাচ্চা নয়, তার পেটে বড় হচ্ছে একটা গাছ। সবাই বুঝল এটা মাথা খারাপের লক্ষণ। গ্রাম্য চিকিৎসা হতে লাগলো, কোনো লাভ হলো না। তিনি বলতেই থাকলেন তার পেটে বড় হচ্ছে একটা গাছ। যাই হোক, যথাসময়ে আমার স্ত্রীর জন্ম হলো, ফুটফুটে একটি মেয়ে। আমার শাশুড়ি মেয়েকে কোলে নিলেন, কিন্তু বললেন, তোমরা বুঝতে পারছো না, এ আসলে মানুষ নয়, এ একটা গাছ। এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা যান। আপনাকে আগেই বলেছি আমার স্ত্রী খুব স্বাভাবিক মহিলা ছিলেন, কিন্তু তিন্নি যখন পেটে এলো তখন তার ভেতরেও অস্বাভাবিকতা দেখা দিল। এক রাতে সে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, তার পেটে যে বড় হচ্ছে সে মানুষ নয়, সে একটা গাছ। আমি এমন ভাব দেখালাম যে এই খবরে মোটেও অবাক হইনি। আমি বললাম, তাই কি? সে বলল, হ্যাঁ। কি করে বুঝলি? অনেক দূরে কিছু গাছ আমাকে স্বপ্নে বলেছে। তারা বলেছে তোমার গর্ভে যে জন্মেছে তাকে খুব যত্নে বড় করবে, কারণ তাকে আমাদের খুব দরকার। স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, স্বপ্নটাকে কখনো সত্যি মনে করতে নেই। এটা সত্যি, এটা স্বপ্ন নয়। ঠিক আছে, সত্যি হলে সত্যি, এখন ঘুমাও। তিন্নির জন্মের কিছুদিন পর আমার স্ত্রী মারা গেল। তার মৃত্যুর দুদিন আগে তিন্নিকে কোলে নিয়ে আমি তার কাছে গেলাম। হাসি মুখে বললাম, কি সুন্দর একটি মেয়ে, তুমি বলছো গাছ? আমার স্ত্রী ক্লান্ত ভঙ্গিতে হাসল, শান্ত স্বরে বলল, তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। আমি হাসতে হাসতে বললাম, একদিন সকালবেলা দেখব তিন্নির চারদিকে ডালপালা গজিয়েছে, নতুন পাতা ছেড়েছে। আমার স্ত্রী তার জবাব দিল না, কঠিন চোখে তাকিয়ে রইল, যেন আমার কথায় সে অসম্ভব রেগে গেছে। বরকত সাহেব থামলেন। ঘর অন্ধকার, কিন্তু মিসির আলি পরিষ্কার বুঝতে পারছেন ভদ্রলোকের চোখ দিয়ে পানি পড়ছে।
আপনি আমার স্ত্রী সম্পর্কে জানতে চাচ্ছিলেন। আমি যা জানি আপনাকে বললাম। এখন আপনি আমাকে বলুন কি হচ্ছে। মিসির আলি কী বলবেন ভেবে পেলেন না। বরকত সাহেব ধরা গলায় বললেন, কিছুদিন থেকে তিন্নি বাগানে একটি গর্তে চুপচাপ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। ফিরে আসে অনেক রাতে। আমার প্রায় মনে হয় একদিন সে হয়তো আর ফিরবে না, সেখানেই থেকে যাবে এবং দেখব। বরকত সাহেব কথা শেষ করলেন না, তার গলা বন্ধ হয়ে এলো। মিসির আলি বললেন, নিন, এক গ্লাস পানি খান। বরকত সাহেব তৃষ্ণার্তের মতো পানির গ্লাস শেষ করলেন। মিসির আলি সাহেব, জি বলুন। তিন্নি এখন আমাকে বলছে বাড়ি ছেড়ে যেতে। সে একা থাকবে এখানে। কাজের লোক থাকবে না, দারোয়ান, মালি কেউ থাকবে না। থাকবে শুধু সে একা। এবং আপনি জানেন মেয়েটি যা চায় তাই আমাকে করতে হবে। ওর অসম্ভব ক্ষমতা। আপনি তার পরিচয় ইতিমধ্যেই পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছি। কি হচ্ছে আপনি আমাকে বলুন, এবং আমি কি করব সেটাও আমাকে বলুন। আমার শরীরও বেশি ভালো না, ব্লাড প্রেশার আছে। ইদানিং সুগারের প্রবলেম দেখা দিয়েছে। রাতের পর রাত ঘুমোতে পারি না। মিসির আলি দৃঢ় গলায় বললেন, হাল ছেড়ে দেবার মতো এখনো কিছু হয়নি। হাল তো নেই, হাল ধরবেন কিভাবে? বরকত সাহেব উঠে পড়লেন। বাকি রাতটা মিসির আলি জেগেই কাটালেন। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে সমস্ত ব্যাপারটা গোছাতে চেষ্টা করলেন। জিগস পাজল, একটির সঙ্গে অন্যটির কিছুতেই মেলে না। তবু কি কিছু একটা দাঁড় করানো যায় না? একটা পর্যায়ে জীবনকে প্রকৃতি দুভাগে ভাগ করলেন, প্রাণী এবং উদ্ভিদ। প্রাণীরা ঘুরে বেড়াতে পারে, উদ্ভিদ পারে না। পরবর্তী সময়ে প্রাণের বিকাশ হলো। ক্রমে ক্রমে জন্ম হলো অসাধারণ মেধাসম্পন্ন প্রাণী মানুষ। এই বিকাশ শুধু প্রাণীর ক্ষেত্রে হবে কেন? কেন উদ্ভিদের বেলায়ও হবে না? ধরা যাক উদ্ভিদের বেলাতেও বিকাশ হলো। একসময় জন্ম হলো এমন এক শ্রেণীর উদ্ভিদ অসাধারণ, যাদের মেধা এই পৃথিবীতে হয়তো হলো না, হলো অন্য কোনো গ্রহে। একটি উন্নত প্রাণী খুঁজে বেড়াবে অন্য উন্নত জীবনকে, কারণ তারা চাইবে তাদের আহরিত জ্ঞান অন্যকে জানাতে। তখন তারা কি চেষ্টা করবে না ভিন জাতীয় প্রাণীর সঙ্গে যোগাযোগের? সেই যোগাযোগের মাধ্যম হিসেবে এমন একটি প্রাণ তাদের দরকার যে একই সঙ্গে মানুষ এবং উদ্ভিদ। এ জাতীয় একটি প্রাণ সে তৈরি করতে চেষ্টা করবে। তার জন্যে তাকে ডিএনএ অণুর পরিবর্তন ঘটাতে হবে। প্রথম পরীক্ষাতেই সে তা পারবে না, পরীক্ষাটি তাকে করতে হবে বারবার। তিন্নি কি এরকম একজন কেউ? মহাজ্ঞানী উদ্ভিদ গোষ্ঠীর পরীক্ষার একটি বস্তু? মানুষ যদি উদ্ভিদ নিয়ে, ইঁদুর নিয়ে ল্যাবরেটরিতে নানান ধরনের পরীক্ষা করতে পারে, ওরা কেন পারবে না? কিন্তু তারা পরীক্ষাটা করছে কিভাবে? একজন মানুষ ল্যাবরেটরিতে ইঁদুরের গায়ে একটি সিরিঞ্জে করে রিয়েজেন্ট ঢুকিয়ে দিতে পারে, কিন্তু উদ্ভিদ কি তা পারবে? হয়তো পারবে। মাইক্রোওয়েভ রশ্মি দিয়ে আমরা দূর থেকে যন্ত্র চালু করতে পারি। ওদের হাতেও হয়তো তেমন ব্যবস্থা আছে। মিসির আলি বিছানা ছেড়ে বারান্দায় এসে বসলেন। আকাশে চাঁদ উঠেছে। বাগানটিকে ভারী সুন্দর লাগছে, এত সুন্দর যে মন খারাপ হয়ে যায়। আপনি আজ আর ঘুমোলেন না, তাই না? মিসির আলি চমকে উঠলেন। তিন্নির গলা, তুমিও তো দেখছি জেগে আছো। হ্যাঁ, আমি জেগেই থাকি। মিসির আলি কথাবার্তা চালাতে লাগলেন। এই জাতীয় কথাবার্তায় তিনি এখন অভ্যস্ত। আগের মতো অস্বস্তি বোধ হয় না, বরঞ্চ মনে হয় এই তো স্বাভাবিক। বরঞ্চ কথা বলার এই পদ্ধতি অনেক সুন্দর। মুখোমুখি এসে বসার দরকার নেই, দুজন দু জায়গায় থেকে কথা বলে চমৎকার সময় কাটানো। তিন্নি, আমি যে এতক্ষণ তোমার বাবার সঙ্গে গল্প করলাম সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি, সব কথা শুনেছি। আমি তোমাকে নিয়ে যা ভেবেছি তাও নিশ্চয়ই জানো? হ্যাঁ, তাও জানি, সব জানি। আমি কি ঠিক পথে এগোচ্ছি? অর্থাৎ আমার থিওরি কি ঠিক আছে? কিছু কিছু ঠিক, বেশিরভাগই ঠিক না। কোন জিনিসগুলো ঠিক না সেটা কি আমাকে বলবে? না, বলবো না। কেন বলবে না? তিন্নি জবাব দিল না। মিসির আলি বললেন, তুমি কি চাও না আমি তোমাকে সাহায্য করি? না, চাই না। এক সময় কিন্তু চেয়েছিলে। তখন খুব ভয় লাগতো, এখন লাগে না। মিসির আলি খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, তুমি কি বুঝতে পারছো তোমার মধ্যে একটি পরিবর্তন হচ্ছে? তুমি বদলে যাচ্ছ। শেষ পর্যন্ত কি হবে তুমি কি জানো? জানি। তুমি কি আমাকে তা বলবে? না। আচ্ছা, এইটুকু বলো, তুমি কি একমাত্র মানুষ যার উপরে এই পরীক্ষাটি হচ্ছে?
না তুমি ছাড়াও আরও অনেককে নিয়ে এরকম হয়েছে বা হচ্ছে? অনেককে নিয়েই হচ্ছে এবং হচ্ছে এবং এবং বলো, আমি শুনছি। এমন একদিন আসবে পৃথিবীর সব মানুষ এরকম হয়ে যাবে। তার মানে তখন কত ভালো হবে, তাই না? মানুষের কোনো খাবারের কষ্ট থাকবে না। মানুষ কত উন্নত প্রাণী, কিন্তু সে তার সবটা সময় নষ্ট করে খাবারের চিন্তায়। এই সময়টা সে নষ্ট করবে না। কত জিনিস সে জানবে, আরও কত ক্ষমতা হবে তার। কি হবে এত কিছু জেনে? তিন্নি খিলখিল করে হেসে উঠল। মিসির আলি বললেন, হাসছ কেন? হাসি আসছে তাই হাসছি। মানুষ তো এখনো কিছুই জানে না, আর আপনি বলছেন কি হবে এত জেনে? তুমি বুঝি অনেক কিছু জেনে ফেলেছ? হ্যাঁ, কি কি জানলে বলো তো? না, তা বলবো না। আপনি এখন ঘুমোতে যান। আমার ঘুম পাচ্ছে না, আমি আরও কিছুক্ষণ কথা বলবো তোমার সঙ্গে। না, আপনি আর কথা বলবেন না। আপনি এখন ঘুমোবেন এবং সকালে উঠে ঢাকা চলে যাবেন, আর কখনো আসবেন না। আসবো না মানে? ইচ্ছা করলেও আসতে পারবেন না। আমার কথা কিছু আপনার মনে থাকবে না। কি বলছো তুমি? আপনাকে আমার দরকার নেই। তিন্নি হাসতে লাগলো। মিসির আলি সারা রাত বারান্দায় বসে রইলেন। অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো মেয়েটি যা বলছে তাই হবে। মানুষ যখন কোনো জটিল এক্সপেরিমেন্ট করে তার সাবধানতার সীমা থাকে না। সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যেন তার এক্সপেরিমেন্ট নষ্ট না হয়, কেউ এসে যেন তা ভণ্ডুল না করে দেয়। যারা এই ছোট্ট মেয়েটিকে নিয়ে এই ভয়াবহ এক্সপেরিমেন্ট করছে, তারাও তাই করবে। কে রক্ষা করবে মেয়েটিকে? ভোর রাতের দিকে মিসির আলির শরীর খারাপ লাগতে লাগলো। তার কেবলই মনে হলো ঢাকায় কি যেন একটা কাজ ফেলে এসেছেন, খুব জরুরি কাজ, এক্ষুনি ফিরে যাওয়া দরকার। কিন্তু কাজটি কি তা মনে পড়ছে না। তিনি ভোর 8টায় ঢাকা রওনা হয়ে গেলেন। বরকত সাহেব বা তিন্নি কারো কাছ থেকে বিদায় পর্যন্ত নিলেন না। তিন্নির ব্যাপারটা নিয়ে বড় বড় খাতায় গাদা গাদা নোট করেছিলেন, সব ফেলে গেলেন, কিছুই সঙ্গে নিলেন না। ঢাকায় পৌঁছার আগেই প্রচণ্ড জ্বরে জ্ঞান হারালেন। ট্রেনের একজন সহযাত্রী দয়াপরবশ হয়ে তাকে পৌঁছে দিলেন ঢাকা মেডিকেলে। তিনি প্রায় 2 মাস অসুখে ভুগলেন। সময়টা কাটল একটা ঘোরের মধ্যে। পুরোপুরি সুস্থ হতে তার আরও 2 মাস লাগল, কিন্তু পুরোপুরি বোধহয় সুস্থ হলেনও না। কিছু কিছু জিনিস তিনি মনে করতে পারেন না। যেমন একদিন অমিতা তাকে দেখতে এসে বলল, তুমি শুধু আজে বাজে কাজে ছোটাছুটি করো, তারপর একটা অসুখ বাঁধাও। সেইবার হঠাৎ কুমিল্লা এসে উপস্থিত। যেভাবে হঠাৎ আসা সেভাবে হঠাৎ বিদায়, আমি তো ভেবেই পাই না। মিসির আলি অবাক হয়ে বললেন, কুমিল্লা? কুমিল্লা কেন যাব? সে কি তোমার মনে নেই? না তো। তুমি মামা একটা বিয়ে করে সংসারী হও। নিউ মার্কেটে বইয়ের দোকানে একবার এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তিনি রাগী গলায় বললেন, যাক, আপনার দেখা পাওয়া গেল। বইগুলি তো ফেরত দিলেন না কেন? মিসির আলি অবাক হয়ে বললেন, কি বই? কি বই মানে? বোটানিক 2টো বই নিয়ে গেলেন না আমার কাছ থেকে? তাই নাকি? আবার বলছেন তাই নাকি? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ডাক্তার জাবেদ। না, আমি তো ঠিক। মিসির আলি খুবই বিব্রত বোধ করলেন, কিন্তু কিছুই করার নেই। এর প্রায় 1 বৎসর পর মিসির আলি ময়মনসিংহে এক অ্যাডভোকেটের কাছ থেকে একটি চিঠি পেলেন। চিঠির বিষয়বস্তু হচ্ছে, বরকতুল্লাহ নামের এক ব্যবসায়ী ময়মনসিংহ শহরের বাড়ি মিসির আলিকে দান করেছেন। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকা ব্যাংকে জমা আছে। টাকার অঙ্কটি অবশ্য উল্লেখ করা হয়নি। মিসির আলি ভেবেই পেলেন না অপরিচিত এক ভদ্রলোক শুধু শুধু তাকে বাড়ি দেবেন কেন। সেই বাড়ি দেখেও তার বিস্ময়ের সীমা রইল না। বিশাল বাড়ি। অ্যাডভোকেট ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, বাড়ি অনেক দিন তালাবদ্ধ আছে। বাগানের অবস্থা দেখেন না, জঙ্গল হয়ে আছে। মিসির আলি বললেন, আমাকে বাড়িটা কেন দেওয়া হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। অ্যাডভোকেট ভদ্রলোক বিরক্ত মুখভঙ্গি করলেন, মোটা গলায় বললেন, দিচ্ছে যখন নিন, ইচ্ছা করলেই বিক্রি করে দিতে পারেন, ভালো দাম পাবেন। আমার কাছে কাস্টমার আছে, ক্যাশ টাকা দেবে। মিসির আলি বাড়ি বিক্রি করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখালেন না। ক্লান্ত গলায় বললেন, আগে দেখি বাড়িটা আমাকে কেন দেওয়া হলো। আজকালকার দিনে কেউ তো আর শুধু শুধু এরকম দান খয়রাত করে না। দানপত্রে কি কিছুই লেখা নেই? তেমন কিছু না, শুধু বাগানের প্রতিটি গাছের যথাসম্ভব যত্ন নেবার জন্য অনুরোধ করা হয়েছে। উইলের কপি তো পাঠিয়েছি আমি আপনাকে। মিসির আলি বাড়ি তালাবদ্ধ করে ঢাকা ফিরে এলেন।
বরকতুল্লাহ লোকটি সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করলেন। জানতে পারলেন যে এর একটি অসুস্থ মেয়ে ছিল। মেয়েটির মাথা ঠিক ছিল না। মেয়েটি মারা যাবার পর ওই বাড়ির কম্পাউন্ডের ভেতরেই তার কবর হয়। ভদ্রলোক নিজেও অল্পদিন পর মারা যান। কিন্তু এর সঙ্গে তার কি সম্পর্ক? মিসির আলি বড়ই অবাক হলেন। জগতে রহস্যময় ব্যাপার এখনও তাহলে ঘটে? 5 বছর পরের কথা। মিসির আলি তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। তার স্ত্রীর নাম নীলু। হাসি খুশি ধরনের একটি মেয়ে। খুব সহজেই অবাক হয়, অল্পতেই মন খারাপ করে, আবার সামান্য কারণেই মন ভালো হয়ে যায়। ময়মনসিংহে আসার নীলুর কোনো ইচ্ছা ছিল না। আসতে হয়েছে মিসির আলির আগ্রহে। তিনি বারবার বলেছেন, তোমাকে মজার একটা জিনিস দেখাবো। অনেক চেষ্টা করেও সেই মজার জিনিসটি সম্পর্কে নীলু কিছু জানতে পারেনি। মিসির আলি লোকটি কথা খুব কম বলে। তিনি প্রশ্নের উত্তরে শুধু হেসে বলেছেন, গেলেই দেখবে, খুব অবাক হবে। নীলু সত্যি অবাক হলো। চোখ কপালে তুলে বলল, এই বাড়িটা তোমার? বলো কি, কে তোমাকে এই বাড়ি দিয়েছে? দিতে হবে কেন? আমি বুঝি কিনতে পারি না? না, পারো না। তোমার এত টাকাই নেই? বরকত সাহেব বলে এক ভদ্রলোক দিয়েছেন। কেন দিয়েছেন? ওইটা একটা রহস্য। রহস্য ভেদ করার চেষ্টা করছি। যখন করব তখন জানবে। গভীর আগ্রহে নীলু বিশাল বাড়িটি ঘুরে ঘুরে দেখল। বহুদিন এখানে কেউ ঢোকেনি। ভ্যাপসা, পুরনো গন্ধ। দেয়ালে ঘন ঝুল। আসবাবপত্রে ধুলোর আস্তরণ। বাগানে ঘাস হয়েছে হাঁটু উঁচু। পেছন দিকটায় কচু গাছের জঙ্গল। মিসির আলি বললেন, এ তো দেখছি ভয়াবহ অবস্থা। নীলু বলল, যত ভয়াবহই হোক আমার খুব ভালো লাগছে। বেশ কিছুদিন আমি এ বাড়িতে থাকব। কি বলো? কি যে বলো, এ বাড়ি এখন মানুষ বাসের অযোগ্য। মাস 2-1 লাগবে বাসের যোগ্য করতে। তুমি দেখো না কি করি। কোমর বেঁধে ঘর গোছাতে লাগলো নীলু। তার প্রবল উৎসাহ দেখে মিসির আলির কিছু বলতে মায়া হলো। যেন এই মেয়েটি দীর্ঘদিন পর নিজের ঘর সংসার পেয়েছে, আনন্দে উৎসাহে ঝলমল করছে। একদিনের ভেতর মালি লাগিয়ে বাগান পরিষ্কার করল। বাজার থেকে চাল ডাল কিনে রান্নার ব্যবস্থা করল। রাতে খাবার সময় চোখ বড় বড় করে বলল, জানো, এ বাড়ির ছাদ থেকে পাহাড় দেখা যায়, নীল পাহাড়ের সারি। কি যে অবাক হয়েছি পাহাড় দেখে। পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। আজ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখলাম। মালি বাগানে কাজ করছিল, আমি পাহাড় দেখছিলাম। ভালো করেছ। ও ভালো কথা, বাগানে খুব অদ্ভুত ধরনের একটা গাছ আছে। ভোরবেলা তোমাকে দেখাবো। কোনো অর্কিড টর্কিড হবে। হলুদ রঙের লতানো গাছ। মেয়েদের চুলে যেরকম বেনি থাকে সেরকম বেনি করা। নীল নীল ফুল ফুটেছে। মিসির আলি তেমন কোনো উৎসাহ দেখালেন না। নীলু বলল, আচ্ছা, এই বাড়িতে থেকে গেলে কেমন হয়? কি যে বলো, ঢাকায় কাজকর্ম ছেড়ে এখানে থাকবে? আমি থাকি, তুমি সপ্তাহে সপ্তাহে এখানে থাকবে। আমার কোনো অসুবিধা হবে না। আমার এ বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। প্রথম প্রথম এরকম মনে হচ্ছে, কদিন পর ভালো লাগবে না। আমার কখনো এ বাড়ি খারাপ লাগবে না। যদি 1000 বছর থাকি তবুও লাগবে না। আচ্ছা, দেখা যাবে। দেখো তুমি। আসলেই তাই হলো। মিসির আলি লক্ষ্য করলেন এই বাড়ি যেন প্রবল মায়ায় বেঁধে ফেলেছে নীলুকে। ছুটিছাটা হলেই সে ময়মনসিংহ আসবার জন্য অস্থির হয়। একবার এলে আর কিছুতেই ফিরে আসতে চায় না। রীতিমতো কান্নাকাটি করে। বিরক্ত হয়ে মাঝে মাঝে তাকে একা রেখেও চলে এসেছেন। ভেবেছেন কদিন একা থাকলে আর থাকতে চাইবে না, কিন্তু তা হয়নি। এই বিচিত্র বাড়িটির প্রতি নীলুর আকর্ষণ বাড়তেই থাকল। শেষটায় এরকম হলো যে বৎসরের প্রায় অর্ধেক সময় তাদের কাটে এই বাড়িতে। তাদের প্রথম ছেলেটির জন্ম হলো এ বাড়িতে। ঠিক তখন মিসির আলি লক্ষ্য করলেন নীলু যেন পুরোপুরি স্বাভাবিক নয়। একদিন কথা বলতে বলতে হঠাৎ সে বলল, জানো, আমাদের এই ছেলেটা আসলে একটা গাছ। মিসির আলি অবাক হয়ে বললেন, এ কথা বলছো কেন? নীলু লজ্জিত স্বরে বলল, এমনি বললাম, ঠাট্টা করলাম। এ কেমন অদ্ভুত ঠাট্টা। নীলু উঠে চলে গেল। মিসির আলি দেখলেন সে ছাদে দাঁড়িয়ে দূরে গাঢ় পাহাড়ের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তার চোখ ভেজা। সেই অজানা লতানো গাছটি আরও লতা ছেড়ে অনেক বড় হয়েছে। প্রচুর ফুল ফুটিয়েছে। দিনের বেলা সে ফুলের কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু যতই রাত বাড়ে মিষ্টি সুবাসে বাড়ি ভরে যায়।
মিসেস আলীর অস্বস্তি বোধ হয়, কিন্তু যতই রাত বাড়ে অস্বস্তির কারণ তিনি ধরতে পারেন না। তিনি তার ছেলেকে নিয়েও খুব দুশ্চিন্তা বোধ করেন। ছেলেটি সবে হামা দিতে শিখেছে। সে ফাঁক পেলেই হামা দিয়ে ছাদে উঠে যায়, চুপচাপ রোদে বসে থাকে। তাকে নামিয়ে আনতে গেলেই হাত ছুঁড়ে বড্ড কান্নাকাটি করে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল হুমায়ুন আহমেদের লেখা অন্য ভুবন উপন্যাসের শেষ পর্বটি। খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো উপন্যাস নিয়ে। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের উপন্যাসটি শুনতে কথামানবীকে অনুরোধ জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় উন্মুক্ত রয়েছে। পরবর্তী উপন্যাসটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।